সামরিক আইনে বিচার হয়েছিল, সেটা স্বচ্ছতা নিয়ে বেশ তর্ক বিতর্ক প্রশ্ন রয়ে গেছে। আবার ৪৫ বছর পর একজনকে গ্রেপ্তার করে আবারও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলো। এটি আসলে কেন, কিভাবে এখনও সেনাবাহিনীর আওতাধীনই রয়ে গেল? আপনি একটু বিশ্লেষণ করে বলবেন, বা আপনার বিশ্লেষণ জানতে চাই। সেনাবাহিনী একবার সেনাবাহিনী, মৃত্যুর আগ পর্যন্ত সেনাবাহিনী। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দেশ টিভির দেশ সন্ধ্যার যে দর্শকরা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার বিজ্ঞ সহ আলোচক জনাব এম এ আজিজ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের যে ইতিহাস, গত ৫৪ বছর ৫৫ বছরের যে ইতিহাস আছে, এই ইতিহাসের সবচেয়ে দুঃখজনক এবং কলঙ্কিত যে অধ্যায়, তার ভেতরে এই দুইটা অধ্যায়। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, একটা হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ড। কারণ একটা নতুন রাষ্ট্রে আপনি ধরেন ওই রাষ্ট্রের বয়স ১০ বছর হওয়ার আগেই এরকম দুইজন নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে যখন রাজনৈতিকভাবে অপঘাতে মারা যেতে হয়, তখন সেই দেশের রাজনৈতিক পথ চলা যে কতটা বন্ধুর এবং কতটা কঠিন, এটা খুব সহজেই অনুমেয়। এবার আসি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রসঙ্গে। এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুব কম আলোকপাত পায় ইন কম্পারিজন টু মানে আগের ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময়। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডটাকে যতটা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে, সেই তুলনায় কিন্তু জিয়াউর রহমানেরটা হয় নাই। এবং এ ব্যাপারে অনেক সময় বিএনপিকেও দোষারোপ করা হয়। দোষারোপ করা হয় এই কারণে, কারণ বিএনপি একাধিকবার সরকার গঠন করেছে, কিন্তু এই হত্যাকাণ্ডটা নিয়ে খুব বেশি তারা চর্চা করে নাই। অনেকে বলে যে এটার পেছনে মূল কারণ সম্ভবত তখন পর্যন্ত যেহেতু সেনাবাহিনীতেই তার হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই চাকরিরত ছিল, এবং বেগম খালেদা জিয়ার প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে দেশ পরিচালনা করা, কারণ দেশের যে অন্যান্য অ্যাপারেটাসগুলো আছে এগুলোকে চালু রাখা। সে কারণে উনি নতুন করে আর এই পুরাতন ঘা জাগানোর চেষ্টা করেননি। কিন্তু যেই জিনিসগুলো বুঝতে হবে এই জায়গাটাতে আমাদেরকে, সেটা হচ্ছে যে আপনি জিয়াউর রহমান যখন মারা যান তখনকার সেনাবাহিনীটাকে বুঝতে হবে। ওইটা যদি না বুঝেন আপনি আসলে এই কিলিংটা খুব একটা ধরতে পারবেন না। তখনকার সেনাবাহিনী মূলত ৩টা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে মুক্তিযোদ্ধারা, যারা মুক্তিযোদ্ধা অফিসার, তাদের সেনাবাহিনীতে একটা অংশ ছিল, যেই অংশ বিলং করে হচ্ছে জিয়াউর রহমান, যেই অংশ বিলং করে জেনারেল মঞ্জুর। অন্যদের নাম নিলাম না, আমাদের প্রাসঙ্গিকভাবে এই দুটো নাম ইম্পর্টেন্ট। আরেকটা দল ছিল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন এবং স্বাধীনতার পরে তারা বাংলাদেশে ফেরত আসেন। এখন লক্ষ্য করলে আপনি দেখবেন এখানে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু সামরিক বাহিনীর জ্যেষ্ঠতায় জিয়াউর রহমান এবং অন্যান্য যারা আছে তাদের চেয়ে সিনিয়র। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের পর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো ভারতীয় পরামর্শে, সেটা হচ্ছে যে সকল মুক্তিযুদ্ধ অফিসাররা বাংলাদেশে যুদ্ধ করেছে তাদেরকে ২ বছরের সিনিয়রিটি দেওয়া হবে। এর ফলে হলো কি, ওই জিয়াউর রহমান আবার সিনিয়র হয়ে গেলেন এরশাদের। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গাটাতে আসার পরে যে সমস্যাটা হলো, প্রাথমিকভাবে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। যেমন খালেদ মোশাররফ, তারপর জিয়াউর রহমান এবং শফিউল্লাহ, এস ফোর্স, কে ফোর্স এবং জেড ফোর্স কমান্ডাররা, তারা নিজেরাও কিন্তু ডিবেট করতেছিলেন যে এই যে পাকিস্তানে যারা আটকা পড়েছিল এই অফিসারদেরকে আবার নেওয়া দরকার আছে কিনা। ইট ওয়াজ জিয়াউর রহমান যিনি প্রপোজ করলেন যে আমাদের ট্রেইনড অফিসার্স এবং সোলজার্স দরকার, সুতরাং সেই প্রেক্ষিতে তাদেরকে নেওয়া হলো। তাহলে আর্মিতে তাহলে 2টা সেগমেন্ট তৈরি হলো। একটা সেগমেন্ট হচ্ছে রিপ্যাট্রিয়েটেড অফিসার্স, যেটার সিনিয়র ছিলেন হচ্ছে জেনারেল এরশাদ, আর হচ্ছে মুক্তিযোদ্ধা অফিসার, তাদের ভিতরে সিনিয়র হিসেবে আপনি জেনারেল মঞ্জুরের নাম বলতে পারেন, কারণ জিয়াউর রহমান অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে তখন। আরেকটা সেগমেন্ট ছিল, যে সেগমেন্ট হচ্ছে জিআরবি অফিসার্স, যারা 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে এদেরকে বিলীন করে দেওয়া হয় এবং এদেরকে সামরিক বাহিনীতে আত্মীকরণ করা হয়। তাহলে এই 3টা অপোজিং কারেন্ট এখানে কাজ করতেছিল। মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল তারা ন্যাচারালি চিন্তা করতো তাদের মানে আরও বেশি অ্যাডভান্টেজ পাওয়া উচিত সেনাবাহিনীতে। এই একই ঘরানায় মঞ্জুর যিনি ছিলেন, জেনারেল মঞ্জুর, যিনি চট্টগ্রামের জিওসি ছিলেন, তার যেটা প্রত্যাশা ছিল সেটা হচ্ছে যে জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন সেনাপ্রধান হওয়ার দাবি তার ছিল, এবং তিনি মনে মনে চাচ্ছিলেন যে তাকে সেনাপ্রধান করা হোক। কিন্তু আর্মির ভিতরে ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং সিনিয়রিটিটা আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট করার জন্য জিয়াউর রহমান প্ল্যান করলেন যে এরশাদকে সেনাপ্রধান করা হবে। এই সিদ্ধান্তটা
জেনারেল মঞ্জুর খুব সহজভাবে নেন নাই এবং সবচেয়ে চূড়ান্ত অবস্থায় চলে যায়। সেনাবাহিনীতে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে সেনাবাহিনীতে মূলত 3 ধরনের অ্যাপয়েন্টমেন্টে কাজ হয়। একটা হচ্ছে কমান্ড, মানে যারা অপারেশনাল কাজ করতেছে। আরেকটা হচ্ছে স্টাফ। স্টাফ মানে হচ্ছে ধরেন একটা সিইওর আন্ডারে অনেকগুলো লোক থাকে যারা তার কাজকে সহজ করে, এই স্টাফিং একটা অংশ আছে। আর আরেকটা অংশ যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর, যারা প্রশিক্ষক। ঠিক আছে, তো জিওসি হিসেবে চট্টগ্রামে যখন জেনারেল মঞ্জুর ছিলেন, উনি কমান্ডার ছিলেন। তাকে এই জিয়াউর রহমানের সার্কিট হাউস ভিজিট করার ঠিক আগ মুহূর্তে কয়েকদিনের ভেতরে তাকে পোস্টিং করা হয়েছিল স্টাফ কলেজের একজন কমান্ড্যান্ট হিসাবে, যেটা কিন্তু কমান্ড মানে পজিশন নয়, সেটা ইনস্ট্রাকশন একটা পজিশন, প্রশিক্ষকের একটা পজিশন, যেটা জেনারেল মঞ্জুরের মতো একজন মানে রণাঙ্গনের কমান্ডার যিনি, তার জন্য একটু মানে ইনসাল্টিং ছিল অফকোর্স। প্লাস এই রুটটা তার কাছে একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছিল যে উনি সম্ভবত সেনাপ্রধান হতে পারবেন না আর। ঠিক আছে, তো এই মানে প্রেক্ষাপটটুকু বোঝার পরে আপনি যদি সুযোগ দেন, তাহলে এখন আমি বলতে পারি যে এই কিলিং এর ব্যাপারটা এবং মেজর মুজাফফরের ভূমিকাটা